মন্ত্রিসভায় রদবদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। অন্যদিকে সরকারের প্রথম 6 মাস কিছুটা সফল দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এ নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। মাহিলা ইসলামের রিপোর্ট। বেস্ট অব দ্য বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। এতে যোগ দেন সমাজ কল্যাণমন্ত্রী AJM জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন্ত্রিসভায় রদবদল নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে তা গুজব, তবে প্রয়োজন হলে পরিবর্তনের এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে। একটি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রে রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং যখন যেখানে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যাকে দিয়ে যেখানে যে কাজ করানো সম্ভব আরও বেশি ভালো হবে, সবাই কাজ করছেন, বাট এটা একটা টিমের মধ্যে আরও কীভাবে আরও ভালো মানুষের জন্য করা যায় সেজন্য উনি যেরকম যখন প্রয়োজন মনে করবেন তখন সেই পরিবর্তন উনি আনতেই পারেন। এটার তো সংসদ এবং সংবিধান সবকেই ওনাকে ক্ষমতা দিয়েছে। এদিকে বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের প্রথম 6 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেন রিজভী। 6 মাস যে পূর্তি হলো সেই ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটার একবারে লিখিত একটি বর্ণনা বা একটি বুকলেট আপনারা পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন শতকরা কত ভাগ নিয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো শতকরা মানে এই যে লক্ষ্য পূরণ দিল 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয় সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য সেই লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে, কোথাও হয়তো 19-20 হতে পারে। এই সময় ছাত্র দলের নতুন কমিটি গঠন নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাদের সাথে কি কথা হয়েছে, তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেব। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, যাত্রাবাড়িতে গণসমাবেশে এই মুহূর্তে কথা বলছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা হ্যাঁ ভোট দিলাম, 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তারপরে তারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটে হ্যাঁ তারা বাস্তবায়ন করলো না। তারা সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করেছে। ফলে এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি, একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। দেশের জনগণের সাথে জুলাই গণ অভ্যুত্থানের সাথে হাজারো শহীদদের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। প্রিয় মহানগরবাসী, আমরা জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 এর ঘটনা জানি। লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি। দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, ভূতুরে বিল আসছে। বিদ্যুৎ একদিকে নাই, অন্যদিকে ভূতুরে বিল আসছে সকলের বাসায়। এই হচ্ছে দেশের পরিস্থিতি। তখন আমরা দেখতে পাচ্ছি যে তেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়তারা করা হচ্ছে। ফলে এই সরকার। দর্শক, যেমনটি দেখছিলেন, যাত্রাবাড়িতে গণসমাবেশে কথা বলছিলেন নাহিদ ইসলাম। আমরা যুক্ত ছিলাম সেখানে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর নির্বাচন নির্ধারিত সময়েই শেষ করতে চান সংগঠনটির প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। ৭১কে তিনি জানান, ভালো এবং যোগ্য লোক যেন ভোটে অংশ নেন সেই চেষ্টাই থাকবে এবং নির্বাচনটি হবে পেশি শক্তি ও টাকার প্রভাব মুক্ত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। প্রায় 3 কোটি ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন FBCCI জুলাই গণঅভ্যুত্থানের পর এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম পদত্যাগ করলে সংগঠনটি হয়ে পড়ে নেতৃত্ব শূন্য।
এরপর 2 দফা প্রশাসক বসিয়েও এফবিসিসিআইয়ে ভোট করানো যায়নি। মাঝে হয়েছে কিছু মামলা, সদস্যরা হয়ে পড়েন বিভক্ত। এরপর সরকারি আমলার পরিবর্তে গেল 2 আগস্ট বিকেএমই এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ভোটাররা বলছেন, একজন ব্যবসায়ী নেতা প্রশাসক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই এফবিসিসিআইতে ভালো নির্বাচন নিয়ে তারা আশাবাদী। সকল পক্ষের সাথে মিলে মামলাগুলোকে উইথড্র করে তারপরে একটি সুন্দর, সকল কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন বোর্ড তৈরি করা এবং সেটা আপনার তফসিল দেওয়া। অল্প দিনের মধ্যে উনি একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন দিয়ে এফবিসিসির একটা সুন্দর পরিবেশ গঠন করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশাসক বলছেন, নিয়োগপত্রে নির্দেশিত 120 দিনের মধ্যে তিনি নির্বাচন দিতে চান। টিও রুলসের যে ঝামেলাটা আছে সেটা শেষ করতে হবে এবং টিও রুলসের ঝামেলাটা আমার হাতে না, এটার সঙ্গে মন্ত্রণালয় জড়িত আছে এবং এটার সঙ্গে অংশীজন যারা আছে, মানে আমরা যারা স্টেক হোল্ডার বলি, স্টেক হোল্ডারদের মতামতের বিষয়টা আছে। যদি এইটা আমরা আগামী 15 দিনের ভিতরে সম্পূর্ণ করে ফেলতে পারি, 120 দিনের ভিতরে ইলেকশন না হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই। এরই মাঝে 16 সদস্যের সহায়ক কমিটিও গঠন করেছেন প্রশাসক। নির্বাচনের পরিবেশটা এরকম তৈরি করা যাতে ভালো লোকগুলি নির্বাচন করতে উৎসাহী হয়, নির্বাচনের পরিবেশটা যেন মানে পরিচ্ছন্ন থাকে, যে অল্প টাকায় আপনি একটা নির্বাচন করতে পারেন, তাহলেই অনেক ভালো প্রার্থী নির্বাচনে আসবে। আর নইলে কিন্তু অনেক ভালো প্রার্থী তাদের আর্থিক যোগ্যতা এবং যৌক্তিকতা, এত টাকা খরচ করার যৌক্তিকতা কি, ওই কারণে অনেক হয়তো আসবে না। তবে এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি মনে করেন, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টি নির্ভর করে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যদের নিরপেক্ষতার উপর। এমন ব্যক্তিদের নির্বাচন বোর্ডে নিতে হবে যারা সবার কাছে গ্রহণযোগ্য আর কি, বিতর্কিত না হয়, এরকম লোক দিয়ে যদি করা যায় এবং তাদের যদি বলিষ্ঠতা থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে থাকা বিদেশি বাণিজ্য সংগঠন ছাড়া বাকি চেম্বার এবং অ্যাসোসিয়েশন এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। যুব সমাজকে দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার ঘোষিত 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশে বেকারের সংখ্যা কমে আসবে। মামুন হোসেনের রিপোর্ট। আমার মোবাইলটা ভুলে গেছি। আন্তর্জাতিক যুব দিবস 2026 উদযাপন উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির এবারের ছায়া সংসদ। বিতর্কের বিষয়, দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ। 95% কর্মসংস্থান সৃষ্টি করছে বেসরকারি খাত। শুক্রবার এফডিসিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সরকারি দল হিসাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসাবে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন। বেসরকারি খাতগুলো আস্থা অর্জন করেছে। সবথেকে বেশি সাফার করেছে ওই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এবং তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা। মাননীয় স্পিকার, একটা ফ্যান নষ্ট হলো বা একটা ফ্রিজ নষ্ট হলো, আপনি ভালো কোনো টেকনিশিয়ান পাবেন না। কিভাবে পাবেন? চাহিদার সাথে আপনার তো দক্ষতার মিল নেই। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারের দেওয়া 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশে বেকারের সংখ্যা কমে আসবে। আমি সরকারের আমলে যে 100 বছরের যে এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, সেটি তরুণদের, যুবকদের প্রশিক্ষণের নামেও কিন্তু বড় বড় দুর্নীতি হয়েছে। মেগা প্রজেক্টের দুর্নীতির ভিড়ে কিন্তু এই যে বিভিন্ন প্রজেক্ট করতে গিয়ে, আমাদের প্রযুক্তিগত প্রজেক্ট করতে গিয়ে দুর্নীতি হয়েছে, সেগুলো ধামাচাপা পড়ে গেছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দক্ষ যুবশক্তি গড়ে তুলতে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই আমরা চেষ্টা করছি যুব সমাজকে কিভাবে আমরা প্রত্যেকটি সেক্টরে ইনভলভ করতে পারি। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সুষ্ঠু ও সুন্দর রাজনৈতিক পরিবেশের মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব সবার। আমরা ভবিষ্যতে কোনো প্রতিহিংসা রাজনীতি না, আমরা একটি সুষ্ঠু, স্বচ্ছ, পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করে আমাদের এই দক্ষ যুব যারা রয়েছেন, যুব নারী যারা রয়েছেন, তাদেরকে সকলকে সম্পৃক্ত করে যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। তুমুল যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হয় প্রতিযোগিতা। এতে বিজয়ী হয় সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মামুন হুসাইন, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন ডক্টর জাহিদ হোসেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি।
খুব সহজ, এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব যে শিশু বিকাশের জন্য এটা শিশু বিকাশ কেন্দ্র নাম দেওয়া যেতে পারে, এবং সেখানেও যদি আপনার যে নামটা আপনারা পছন্দ করেন, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, তাহলে দেখা যাবে যে বাচ্চাদের আপনার বিভিন্নভাবে বিভিন্ন কম্পিটিশনে, এবং এছাড়াও ওই যেমন রনি বললো যেটা যে আপনার কি বলে যে আপনার ফুলকুড়ি এক সময় নাম ছিল, এক সময় নতুন কুড়ি নাম ছিল, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যারের সময় কি নাম ছিল, নতুন কুড়ি, তারপরে বন্ধ হয়ে গেছে, এখন আবার নতুন করে স্পোর্টস হয়েছে, নতুন করে কালচারাল কম্পিটিশন হচ্ছে। এখন সেগুলোর মধ্যে যেতে হলে তো আপনার বাচ্চাদেরকে তৈরি করতে হবে। তৈরি করার মাধ্যম হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান সেটার মাধ্যমে যদি আপনি উপস্থাপিত করতে পারেন, দ্যাট উইল বি গুড। এবং আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের সুযোগ আছে, আপনাদের ডিফারেন্ট মিডিয়া আছে, ইউ ক্যান টেক দ্য হেল্প অফ দোজ মিডিয়া, তো তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারে। তাহলে হবে কি বাচ্চাদের মধ্যে কম্পিটিটিভনেসটা আরো বাড়বে, এবং তখন অভিভাবকরা আরো বেশি উৎসাহিত হবে, তার ওনার বাচ্চা একটু আরো, এখন হয়তো সব অভিভাবক তত উৎসাহিত হয় না। আর আপনারা যদি এটাকে এমন করেন যে নিজেদের বাচ্চা তো নিবেনই, এর বাইরেও যদি অন্য কোনো ছেলে মেয়েরা আসতে চায় এবং তাদের জন্য আপনারা এনরোলমেন্টের ব্যবস্থা করতে পারেন, তখন এটা একটা স্ট্রাকচারে চলে যাবে। আর আমার মনে হয় যে এরকম ভাবে যদি করেন, আর এই আয়োজনের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই জন্য যেহেতু ছোট ছোট বাচ্চারা কিছুক্ষণ পরে হয়তো তারা কিছু পারফর্ম করবে, এবং নিশ্চয়ই সেটা আমাদের সবারই ভালো লাগবে, এবং রিক্রিয়েশনের দরকার আছে। আর এই বাচ্চাদের পারফরমেন্স মানে আপনাকে অনেক বেশি উৎসাহিত করবে। আর যে কথাটি বর্তমান সরকার আমরা বিশ্বাস করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা সবসময় একটা জিনিস বর্তমান সরকার নির্বাচনের আগে থেকে গত 22শে ডিসেম্বর থেকে আমরা বলছি যে আমরা সবাইকে নিয়ে এমন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না, বাচ্চারাও না, বয়স্করাও না, এবং মাঝ বয়সীও না। আর আজকের যে তরুণ প্রজন্ম, যাদেরকে জেনারেশন জি বলে, আপনি জেড বলেন যেটাকে, সেই জেনারেশন জেডও যাতে পিছিয়ে না থাকে। অর্থাৎ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলেন এবং এগিয়ে যাওয়া জনগোষ্ঠী, বয়স্ক মানুষ এবং আজকের জন্ম নেওয়া শিশু, সবাইকে আমরা অ্যাডজাস্ট করতে চাই। সেজন্য আমরা বলি। দর্শক, যেমনটি দেখছিলেন প্রেস ক্লাবে ডক্টর জাহিদ হোসেন কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম সেখানে। নিশ্চয়ই আপডেট পরবর্তী সংযোগে বিস্তারিত থাকবে। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা মিছিল করেছে যুবদল। মতিঝিলে নটরডেম কলেজ থেকে শুরু হয়ে মিছিলটি ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে সরকারের 180 দিনের কার্যক্রমকে স্বাগত জানান নেতাকর্মীরা। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল পেতে জনগণকে আরও কিছুটা সময় দিতে হবে। একই সাথে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এসব খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এখন বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, দ্রুতই সংকটের সমাধান হবে। গত 17 বছরে যে পরিমাণ ব্যাংক লুটপাট হয়েছে, ব্যাংকের তারল্য সংকট কিন্তু অনেক আগে থেকেই। আর শেখ হাসিনার সময় যে ধরনের স্কিম শেখ হাসিনা নিয়েছে সেগুলো লুটপাটের স্কিম। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে কমিটমেন্টগুলি জনগণের কাছে করেছিলেন, এই কমিটমেন্টগুলি আস্তে আস্তে উনি পূরণ করছেন। সারা দেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের দ্রুত সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ ফেসবুক স্ট্যাটাসে এই কথা বলেন তিনি। সংকটের বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য ও কার্যকর উদ্যোগের দাবি করে বলেন, কোনো গুজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে সংকটের সমাধান করা যাবে না। অতীতের সংকট তৈরি হওয়ার পর জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, এবার তেমন কিছু হলে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সারা দেশে গ্যাস সংকট বাড়ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ সিএনজি স্টেশন। বাসাবাড়িতেও গ্যাসের সরবরাহ পাওয়া যাচ্ছে না। রান্না খাওয়া চলছে বিকল্প উপায়ে। এদিকে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা কোনো কর্তৃপক্ষই নিশ্চিত করতে পারছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে আয় রোজগার কমে যাওয়ায় পরিবার চালানো ও কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
একটি সিএনজি স্টেশনের ম্যানেজার জানান, বৃহস্পতিবার কিছুটা গ্যাস পাওয়া গেলেও চাপ ছিল খুবই কম। শুক্রবার গ্যাস না থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে। আইসি অন মানে 9 ঘন্টা উপরে গেছে জন্য এখন আমরা গ্যাস পাই নাই। আমরা গ্যাসের পাম্পের সামনে হচ্ছে পাম্প বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন বেশি খারাপ। আমরা 6 ঘন্টা 7 ঘন্টা আসা গ্যাসের লাইনে থাকি, গ্যাস পাচ্ছি না। সিরিয়াল ধরেও গ্যাস পাচ্ছি না, কোম্পানিরাও মানতেছে না, ইনকামও কম নিচ্ছে না। আমরা বাসা বাড়িতেও সমস্যা, বাসায়ও গ্যাস নেই। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ থেকেই গ্যাস দেয়া বন্ধ। 2টি ফিলিং স্টেশন থেকে সামান্য পরিমাণ গ্যাস দিলেও পর্যাপ্ত চাপ নেই। রাত 3টার সময় আছি, আইসা আপনার সিরিয়াল ধরছি, এখন আমার গাড়িটা এই যে এখানে আছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, টানা 1 মাস গ্যাসের সংকটের পর মাঝে 3 দিন সরবরাহ স্বাভাবিক ছিল, এখন আবারও সংকট তৈরি হয়েছে। আর মাঝখানে 2-3 দিন ভালো ছিল, 2-3 দিন গ্যাস পাইছে, আবার সংকট শুরু হয়েছে টানা 4-5 দিন ধরে, মানে গ্যাস পাওয়া যেতেছে না লাইনে। ব্রাহ্মণবাড়িয়ায় পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। বাসা বাড়িতে গ্যাস না থাকায় রান্না হচ্ছে মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে। কতদিন এই সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারে না কেউ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে, বাসায় মুরব্বী আছে, ওনাদের পর্যন্ত ঠিক টাইমে খাবার দাবার দিতে পারতেছি। হ্যাঁ, আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। গ্যাস পাচ্ছেন না সাভারের বেশিরভাগ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। বন্ধ হয়ে গেছে এই এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছে না আবাসিক শিল্প গ্রাহকদেরও। এদিকে গ্যাস নিতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। লাইনে আগে যাওয়া নিয়ে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গ্যাসের যে সংকট, আমরা খুব কষ্টে আছি। গ্যাসের সমস্যাটার জন্য আমরা আসলে বিভিন্ন কাজে আমরা সমস্যায় পড়তেছি। যেখানে গ্যাস পাই 500-600 টাকা, সেখানে 200-300 টাকার গ্যাস পাচ্ছি। নেত্রকোনায় পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। মনিরা কাজুরি, ৭১। এদিকে লোডশেডিংয়ে বিপর্যস্ত গোটা দেশ। বিদ্যুৎ সরবরাহের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। এরকম লোডশেডিং চললে বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কারখানা মালিকরা। এছাড়াও ঘন ঘন লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে গ্রামাঞ্চলেও। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রামের মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন শ্রমিকরা। উদ্যোক্তারা জানান, দিনে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও পরের 2 ঘন্টা থাকে না। এখন বসায় এত রাখলে তো সেটা আমার কারখানা কোনোভাবেও চালানো সম্ভব না। বিদ্যুতের যে অবস্থা, আমরা তো এই বিদ্যুতের কারণে ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না। এদিকে বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সমসাময়িক অবস্থা বিবেচনা করে আমাদের যে নির্ধারিত শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে আমরা লোডটাকে বিভাজন করি। আর আমরা খেয়াল করি যাতে সব এলাকাতে এই বিভাজনটা মানে সর্বোচ্চ সহনশীল পর্যায়ে থাকে। ময়মনসিংহে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। জ্বালানি তেলের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেড করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। নারায়ণগঞ্জে বিদ্যুৎ সংকট রয়েছে বাসাবাড়িতে। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার উৎপাদন। মালিকদের দাবি, উৎপাদন কমে যাচ্ছে। বহু কারখানা কর্তৃপক্ষ সময় মতো বিদেশে পণ্য সরবরাহ করতে পারবেন না। বিদ্যুৎ তো মনে করেন আপনার 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকে না, এমন কোনো রাত্রেও ঠিকমতো কোনো মানুষ ঘরে ঘুমাতে পারে না। 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা নিয়ে ঘরে থাকি, বিদ্যুৎ জায়গা 1 ঘন্টা পর বিদ্যুৎ আসে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার যায়, আবার 1 ঘন্টা পর আসে। লোডশেডিং পরিস্থিতিতে বিপর্যস্ত নেত্রকোনার গ্রামাঞ্চল। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন গ্রামের মানুষ। এতে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ নির্ভর পানির পাম্প চালাতে না পারায় দেখা যাচ্ছে সেচ সংকট। দিনের মধ্যে 2-3 ঘন্টাই থাকে, সারাদিন আমাদের সব মিলে 4-5 ঘন্টা কারেন্ট থাকে। বিদ্যুতের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে শিল্পাঞ্চল রূপগঞ্জের বহু কারখানায়। উপজেলার বেশিরভাগ এলাকায় দিন ও রাতে সমান তালে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হচ্ছে। শান্তা ইসলাম, ৭১। সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি চট্টগ্রামের বাজারে।
এখনও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। এর সঙ্গে বাড়তি মুরগি, ডিম, মাছ ও মাংসের দামও। বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম বেশি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে চট্টগ্রামের বাজারে, তবে তা এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। বেগুন ও কাঁকরোলের কেজি ১০০ টাকা, বরবটি ১০০, ঝিঙ্গা ৮০ এবং টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে আলু, কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে এই পণ্য। সবজি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে দামও আস্তে আস্তে কমার দিকে, যেহেতু সরবরাহ বাড়ছে সবজির দাম কমে যাবে। আগামী সপ্তাহে দেখবেন যে আরও সবজির দাম কমে যাবে। সবজির পাশাপাশি বাড়তি রয়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালী ৩৫০ এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৬৭০ টাকা কেজি দরে। এছাড়া ডজন প্রতি আরও 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর গরুর মাংসের দামও ৮৫০ থেকে ১০০০ টাকা কেজি। গত সপ্তাহ ছিল ৪০ টাকা, এই সপ্তাহ হচ্ছে ১৫০ টাকা বিক্রি করতেছি, মানে দামে বেড়েছে। সোনালী বা কামার মধ্যে অ্যাভেলেবেল, কিন্তু মার্কেটে নেই, কারণ গাড়ি নেই, গ্যাসের জন্য মাল আনতে পারছে না। পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে রেটটা আপনার বাড়তি, না হলে রেটটা আরও কমে আসতো, ম্যাক্সিমাম করে ৫০ টাকা করে কমে আসতো। এদিকে পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, আদা ১৪০ ও রসুন ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। বাড়তি রয়েছে পোলাউট চালের দামও। এছাড়া বৈরী আবহাওয়া ও সরবরাহ কমে যাওয়ার অজুহাতে সামুদ্রিক ও মিঠা পানির প্রায় সব ধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। এখন মাছ অ্যাভেলেবেল হওয়ার কথা, কিন্তু ওই পরিমাণ মাছ নাই, তার জন্য আপনার মাছের দামটাও বাড়তি। বাজেট অনেকগুলোই আপনার বন্যার কারণে বেশি গেছে, তার জন্য অনেকগুলো ক্ষতিগ্রস্ত, মাছ পাওয়া যাচ্ছে না। সিস্টেমেটিক একটা ওয়ে আছে না, আমার মনে হচ্ছে ওটা নেই। এই জিনিস এই জায়গায় এই দাম এক ধরনের, আবার দেখা যাচ্ছে একটু হেঁটে গেলে দাম আরেক ধরনের। বাজারে স্বস্তি ফেরাতে মনিটরিং জোরদার করে সরবরাহ ও দামের উপর কার্যকর নিয়ন্ত্রণ আনার দাবি ক্রেতাদের। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ছুটির দিন সকালে তরুণ তরুণীদের অংশগ্রহণে রাজধানীতে হয়ে গেল বর্ণাঢ্য সাইকেল র্যালি। মাদকমুক্ত সমাজ ও সুস্থ জীবনযাত্রার আহ্বানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই র্যালির আয়োজন করে। হৃদয়ে ঢাকা ৪১৬ বর্ষ উদযাপনের অংশ হিসেবে র্যালিতে আহ্বান জানানো হয় নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী গড়ার। ইলিয়াস আকনের রিপোর্ট। সাইকেলের এই দীর্ঘ সারিতে মিশে আছে তারুণ্যের সুস্থ ও মাদকমুক্ত জীবনের প্রত্যয়। উপলক্ষটা হৃদয়ে ঢাকা ৪১৬ বর্ষ, আর প্রতিপাদ্য উৎসব, গর্ব ও দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই অনন্য আয়োজনে তরুণ তরুণী সহ সব বয়সের বিপুল সংখ্যক সাইকেলিস্ট অংশ নিয়েছেন। উদ্বোধন শেষে সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, ঢাকার ঐতিহ্য ধরে রেখে একটি আধুনিক ও নিরাপদ শহর উপহার দিতে কাজ করছে সরকার। মাদক মুক্ত থেকে যেন ঢাকার প্রতিটি রাস্তার মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে সাইকেল চালাতে পারে, সেই পরিবেশ তৈরি সরকারের দায়িত্ব। ঢাকা আমাদের প্রাণেশ্বর, ঢাকা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামীর বাংলাদেশ, আগামীর প্রত্যয়। এই ঢাকাকে আমরা একটি নিরাপদ ঢাকা চাই, ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা চাই। সেই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে মাননীয় প্রশাসক জনাব আব্দুল সালাম ভাইয়ের নেতৃত্বে আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে। যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে। যে ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমন সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়। আয়োজক ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, শহরকে ভালোবাসলে একে সুন্দর রাখা সম্ভব। মাঝে মাঝে একটু উৎসব করা দরকার, আনন্দ করা দরকার, হৃদয় খুলে হাসা দরকার। যদি আমরা শারীরিকভাবে ভালো থাকতে চাই, মন খুলে ঢাকাকে ভালো রাখতে চাই, আমরা হাসবো, আমরা খেলবো, আমরা ঘুরবো, ঢাকা শহরটাকে দেখবো, তাহলেই তো এই ঢাকা শহরটাকে সুন্দর আমরা করতে পারবো।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে গিয়ে শেষ হয় এই সাইকেল র্যালি। ইলিয়াস আকন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।